লেখিকা কাজরি মজুমদারের সিঁদুর খেলা। ও ঠাম্মি, আমি এটা খাবো না, তুমি মাকে বলো না। কেন দিদি ভাই, খাবে না কেন? না, আমি এসব ছোট মাছ খাই না। ও বৌমা, দিদি ভাইয়ের মাছটা তুমি তুলে নাও। না, ওটাও খাবে না ঠাম্মি, আমি খাবো না। কি মুশকিল! শোনো দিদি ভাই, এখন একটু কষ্ট করে খেয়ে নাও, মাকে আমি তোমায় আর কখনো দিতে বারণ করে দেব। বলছি তো ঠাম্মি, আমি খাবো না। মা, আপনি ওর কথা না শুনে হাত ধুয়ে খেতে বসে যান। আপনি ছোট মাছ ভালোবাসেন বলে আজ আপনার ছেলে ছোট মাছ নিয়ে এসেছে। সবিতাও আজ কাজে আসেনি, তাই যা রান্না হয়েছে সবাই তাই খাবে। আমি একটু পরেই বেরোবো, কাল কটায় বিজয়া দশমী শুরু হবে একটু জেনে আসবো। আজকাল যা লাইন পড়ে, তাড়াতাড়ি যাওয়াই ভালো। আপনারা সবাই তৈরি হয়ে থাকবেন। আমি সিঁদুর খেলে ফিরলে আপনার ছেলে আমাদের সবাইকে নিয়ে বেরোবে বলেছে। আচ্ছা বৌমা। দিদি ভাই, আমি বলি কি, আমি বরং মাছের কাঁটাটা বেছে দিই। আর খাবো না বলে না দিদি ভাই, দাঁড়াও আমি হাতটা ধুয়ে আসি। মা, আপনি খেতে বসুন তো, এবার মাধ্যমিক দেবে, এখন ওর মাছের কাঁটা বেছে দিতে হবে? এসব সব আপনার ছেলের প্রশ্রয় হয়েছে। বাবাদের প্রশ্রয় মেয়েগুলো আজকাল এত ন্যাকা হয়। ঠাম্মি, আমি বলে দিলাম, তুমি কাঁটা বেছে দিলে আমি খাবো, নয়তো। এই তো দিদি ভাই এসে গেছি, কই দাও দেখি, এইটুকু মাছের জন্য কেউ মার ওপর রাগ করে? ফিস ফিস করে ঠাম্মির দিকে এগিয়ে, আরে ঠাম্মি, তুমি জানো না আজ মার নিরামিষ তো, তাই এই মাছ করেছে, যাতে নিজেকে খেতে না হয়। এরকম বলে না দিদি ভাই। কেন বলবো না? নিজের ইচ্ছা মতো নিজে সব কিছু করে। দেখছো না, কাল আমাদের ফেলে সিঁদুর খেলতে যাবে। ধুর বোকা মেয়ে, তোমার তো বিয়ে হয়নি, তুমি গিয়ে কি করবে? তোমার তো বিয়ে হয়েছে, তাহলে তোমায় নেবে না কেন মা? আমার বিয়ে হলে কি হবে দিদি ভাই, তোমার দাদু নেই তো তাই। দাদু নেই তো কি, ছেলেরা ওখানে যায় নাকি? না, তা নয়। আচ্ছা, এখন তুমি তাড়াতাড়ি খেয়ে নাও দিদি ভাই, নয়তো আবার বকা খাবে। বরং রাতে তোমায় একটা গল্প বলবো। গল্প? হ্যাঁ, গল্প। কতদিন তোমার গল্প শুনিনি ঠাম্মি। জানো ঠাম্মি, তোমায় একটা সিক্রেট কথা বলছি। সে আবার কি কথা? আঙুল দিয়ে ইশারা করে ঠাম্মিকে কাছে এগোতে বলে। তোমার এই একটার মা সবসময় খুব প্রশংসা করে। কি বলছো, কিছুই যে বুঝছি না দিদি ভাই। মা সবসময় বলে তোমার মতো এত সুন্দর গল্প কেউ নাকি বলতে পারে না। তাই বুঝি? একটু লজ্জা লজ্জা হাসি হেসে। নাও, আর তো একটু বাকি আছে, খেয়ে নাও। রাতে কখন গল্প বলবে ঠাম্মি? খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর। আচ্ছা, ঠিক আছে। কৌশিকী তার মা বাবার সাথে হিন্দ মোটরে নিজেদের 2 BHK ফ্ল্যাটে থাকত। তার ঠাকুমা জোড়া বাগানের বহু পুরনো বাড়িতে থাকতেন। পুরনো ঐতিহ্যের ওই বাড়িতে একাই থাকেন কৌশানীর ঠাকুমা রুমা দেবী। রুমা দেবীর 4 ভাড়াটে, আর আশেপাশে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন থাকায় রুমা দেবী একা থাকলেও খুব একটা একাকিত্ব বোধ করতেন না তিনি। মাঝে মাঝে ছুটি ছাটাতে ছেলের বাড়িতে থেকে যেতেন তিনি। ছেলের সংসারে বুদ্ধি করে সব মানিয়ে চলার চেষ্টা করতেন রুমা দেবী। তাই চাপা কিছু মনোমালিন্য থাকলেও সামনাসামনি বৌমার সাথে খুব সাংঘাতিক বচসা কখনোই হয়নি তার। এবারও পুজোর সময় ওনার ছেলে শুভাশিস বাবু ওনাকে গিয়ে নিয়ে এসেছিলেন। সারা বছর যেমনই থাকুন শুভাশিস বাবু, তবে মাকে নিয়ে আসলে সবাই মিলে একটু কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করা শুভাশিস বাবুর কাছে কিছু নতুন নয়। শুভাশিস বাবুর স্ত্রী কাকুলি একটু মডার্ন হলেও উদ্ধত নন। তিনি যথারীতি পাড়ার সেক্রেটারি সুমনা দেবীর কাছে আগামীকালের বিজয়া দশমীর সব খবর নিয়ে এলেন। আজ রাতে খুব তাড়াতাড়ি কৌশানীর খিদে পেয়ে গেছিল। আসলে মাধ্যমিক পরীক্ষার জন্য পড়তে পড়তে কৌশানী ক্লান্ত।
আজ যত তাড়াতাড়ি রাতের খাওয়া শেষ করবে তত তাড়াতাড়ি ঠাম্মির গল্প শুনতে পারবে। রাতের খাওয়া শেষ করি সোজা ঠাম্মির কাছে গিয়ে, ঠাম্মি আমি এসে গেছি, এবার বলো। সে তো বলবোই দিদি ভাই, কিন্তু তুমি যে গল্প শুনতে চলে এলে, মা পড়াশোনার জন্য বকবে না তো? কেন বকবে? তুমি তো পরশু চলেই যাবে, তারপরে কি আমি আর তোমায় পাবো? তুমি চলে গেলে আর একটু বেশি পড়ে নেব, তুমি প্লিজ বলো। আচ্ছা আচ্ছা, দেখি একটু সরে বসো, আজ তোমায় যে গল্পটা বলবো তা গল্প নয়। তাহলে? এটা সত্যি ঘটনা। সকালে তোমার মা সিঁদুর খেলার কথা বলছিল না, এটা একটা সিঁদুর খেলার ঘটনা। আচ্ছা বলো। সেবারও ছিল এরকমই পুজোর সময়। পুজোর নবমীর দিনই সবাই বিজয়া দশমী কখন শুরু হবে খবর নেয়, কারণ পরের দিন দশমী থাকে। বাড়ির বউরা সেই মতে কাজ শেষ করে সুন্দর সেজেগুজে থালায় নতুন সিঁদুর, পান, সুপারি, মিষ্টি, ফুল, ঠাকুরের দক্ষিণা নিয়ে পুজো মণ্ডপে যায়। এরকমই এক নবমীর রাতের কথা। দুই বান্ধবী ফোনে কথা বলছিল। কি রে, কাল কখন যাচ্ছিস? কোথায়? কাল সিঁদুর খেলা আছে, ভুলে গেলি নাকি? না, ভুলবো কেন, তবে আমি যাব না রে। সে কি, কেন? অনুপদা বারণ করেছে নাকি? বারণ করেছে মানে? আমি তো জানি অনুপদা তোর ব্যাপারে খুব পজিটিভ, কিন্তু ওখানে তো সব মহিলারাই থাকবে, আর আমি, সাগরিকা, পৌলমী সবাই তো যাব। পৌলমী কাল যা সাজবে না, কালকের জন্য স্পেশাল লাল পেরে সাদা কাঞ্জিভরম শাড়ি কিনেছে, তার সাথে ম্যাচিং গয়না, লাল বড় টিপ, আর সেদিন দেখালো নতুন ডিজাইনের শাখা পলা কিনেছে। আমি কিছু শুনবো না, কাল তোকে যেতেই হবে। তুই তো বলেছিলি তুইও একটা দামি লাল পেরে শাড়ি কিনে রেখেছিস। সবাই মিলে কত মজা করব, কত ছবি তুলবো ভাবলাম। শাড়ি তো কিনে রেখেছিলাম, কিন্তু কিন্তু কি? এক তো অনুপ বারণ করেছে, আর তাছাড়া কি জানিস তো, আমার খুব অস্বস্তি লাগে। সারা বছর শাখা পলা পরি না, সিঁদুরও সিঁথিতে যা লাগাই তা আয়নার সামনে দাঁড়িয়ে আমি অনেক সময় দেখতে পাই না। প্রায় জিন্স পরি বলে টিপও পরা হয় না, যদি পরিও তাও খুব ছোট্ট। সেখানে ওই দিন লাল পেরে সাদা শাড়ি পরে, শাখা পলা পরে, বড় লাল টিপ পরে একদম বাঙালির শ্রেষ্ঠতম বউ সেজে মণ্ডপে যাওয়া, ছবি তোলা, এসব কেমন যেন নিজেকে খুব ফেক মনে হয়। তোর মনে হয় না? না, মনে হয় না। সবাই যখন করে তখন আমার এত কি ভাবার আছে বলতো? আমি তো একা কিছু করছি না। সবাই করলেই বা কি? দেখ, মিথ্যে বলবো না, সাজতে তো আমারও ভালো লাগে, আর আমি সাজিও, কিন্তু এই সিঁদুর খেলা বিজয়া দশমীর দিন মণ্ডপেই বা আমরা খেলবো কেন? অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোথাও না হয় খেলতে পারি তো আমরা। তোর মাথাটা গেছে, এই অনুপদা তোর মাথাটা খেয়েছে, বুঝতে পেরেছি। না রে, মজা করছি না। আমরা দশমীর দিন দুর্গা মায়ের বিদায়ের জন্য তাকে বরণ করে মিষ্টি খাওয়াই, বলি সামনের বছর যেন মা আবার আসেন। এটা একটা অন্য অনুভূতি হওয়ার কথা, যে এই মা আসার জন্য আমরা 5-6টা দিন এত আনন্দে কাটাই, সেই মা চলে যাচ্ছেন আমাদের আনন্দ দিয়ে আবার 1 বছরের প্রতীক্ষা। কিন্তু মায়ের প্রতি আমাদের সে অনুভূতি হয় না। তখন সাজগোজ দেখা, কে এলো না, কখন আসবে, সিঁদুর খেলা, আনন্দ করা, হাসাহাসি। তার মানে কি মায়ের বিদায়ে আমরা খুশি হচ্ছি? পেছনে দাঁড়িয়ে থাকা মায়ের সামনে আমরা আনন্দ করে কি মাকে কষ্ট দিচ্ছি না? তার মানে দশমীর দিনে মণ্ডপে যাওয়াটা অনেকটা হাতির দাঁতের মতো। আমরা দেখাই একটা আর করি আরেকটা। ভক্তি, শ্রদ্ধা, এসবের আজ হয়তো মূল্য খুব একটা নেই, শুধু শো করতে পারলেই হলো। দামি শাড়ি, দামি গয়না পরা, দামি বরণের থালা, দামি মিষ্টির বাক্স, থালার ওপর খুব সুন্দর কুরুশের কাজ করা ঢাকনা, এগুলোই লোকে দেখাতে চায়, কারণ লোকেও এগুলোই দেখে। কিন্তু মার প্রতি ভক্তি,
ওরে বাবা, তুই কোথা থেকে কোথায় চলে যাচ্ছিস? এত সেন্টু হোস না। এসব যত ভাববি ততই কষ্ট পাবি। বিন্দাস হয়ে বাঁচ তো। তুইও কখনো ভেবে দেখিস, আমরা বন্ধুরা বা আত্মীয়রা চাইলে কোনো অনুষ্ঠানে বা এমনি কোনো দিনে, যেমন মাদার্স ডে, ফাদার্স ডে, আরও কত ডে মানাই, সেরকম একদিন না হয় সেজে গুজে সিঁদুর ডেও মানাবো। সেটাই অনেক সাজবো, অনেক আনন্দ করব। মার বিদায়ের দিনটা না হয় মার জন্যই থাক। আচ্ছা এখন বল তো, অনুপদা কেন বারণ করছে? তোর মনে নেই গত বছরের আগের বছর সিঁদুর খেলার দিন মণ্ডপে আগুন লেগেছিল? আরে সে তো একটা বাচ্চা মেয়ের ভুল। আর গত বছরও তো দশমীর দিন সকাল অবধি সব ঠিক ছিল, কিন্তু বরণ করা হলো না, কারণ মায়ের দাঁড়ানো মঞ্চ ভেঙে অত বড় মায়ের মূর্তিটা হেলে পড়েছিল। তারপর ঠাকুরমশাই বললেন আমাদের মণ্ডপে বাধা পড়েছে, সবাইকে অন্য কোনো মণ্ডপে গিয়ে বরণ করতে। তুই সব ভুলে গেছিস? না রে বাবা, কিছু ভুলিনি। ওটা তো মঞ্চটা বোধহয় সেরকম পোক্ত করে বানায়নি, তাই ওই অবস্থা হয়েছিল। কিন্তু সকাল অবধি সব ঠিক থেকে ঠিক সেই সময়টাই বা হবে কেন? আরে পরপর 2 বছর ওটা একটা কাকতালীয় ব্যাপার হয়েছিল। এবার ওরা শুরু থেকে সব দিকে খুব সতর্ক থাকছে। আর এবার তো মাকে বরণ করার জন্য খুব পোক্ত ছোট স্টেজও বানিয়েছে। আচ্ছা শোন, এখন একটু কাজ আছে, আমি পরে আবার ফোন করব। অনুপদাকে বলিস আমরা কাল সবাই যাব, তোকেও যেতে হবে। ঠিক আছে, দেখি। আমি রাখি রে এখন। হ্যাঁ রাখ। ঠাম্মি, এবারেও কি কিছু হয়েছিল? আরে শোনো না, পরের দিন যথাসময় মণ্ডপে বেশ লাইন পড়ল। কথা ছিল 3টের থেকে বরণ করা শুরু হবে। মণ্ডপে পুজো কমিটির লোকেরা খুব সচেতন হয়ে সব দিকে ঘোরাঘুরি করতে থাকলো। বারবার মাইকে অ্যানাউন্সমেন্ট করতে থাকলো যে কেউ যেন কোনো কুসংস্কার মনে না রাখে। গত 2 বছর দুটো অঘটন ঘটে গেছে, কিন্তু এবার সব দিকে অনেক খেয়াল রাখা হয়েছে। সবাই যেন খুব শীঘ্রই মণ্ডপে মায়ের বরণ করার জন্য চলে আসে। প্রথমেই এক মাঝ বয়স্ক ভদ্রমহিলা লাইনে ছিলেন। যখন বরণ করা শুরু করতে বলা হলো, উনি চটি খুলে বরণ করার মঞ্চের সিঁড়িতে প্রণাম করে মঞ্চে ওঠেন। মাকে বরণ করে যেই সিঁদুর মায়ের কপালে লাগাতে গেলেন, সিঁদুর কপালে লাগছিল না। সবাই তাকিয়েছিল। কিছুক্ষণ উনি চেষ্টা করার পরও যখন সিঁদুর লাগছে না, আরেক মাতব্বর ভদ্রমহিলা খুব হড়বড় করে মঞ্চের ওপর উঠলেন। উনি আগের ভদ্রমহিলাকে সরে যেতে বলায় আগের জন সরে গেলেন। এবার যখন উনিও সিঁদুর লাগাতে গেলেন, দেখলেন ঠিক একই ব্যাপার, মায়ের মুখে কোথাও সিঁদুর লাগছে না। তিনি খুব লজ্জায় পড়ে গিয়েছিলেন, কারণ উনি মাতব্বের মতো লাইনের একটি পেছন থেকে বেরিয়েছিলেন। তাই আগের ভদ্রমহিলাকে বললেন সামান্য একটু তেল নিয়ে আসতে, উনি নাকি সিঁদুর লাগিয়েই ছাড়বেন। আগের ভদ্রমহিলা নিজের থালা নিয়ে মঞ্চের সিঁড়ি দিয়ে নামতে থাকলেন। লোকেদের মধ্যে একটু কানাঘুষো শুরু হয়ে গিয়েছিল। হঠাৎ কেউ কিছু বোঝার আগেই সেই মাতব্বর ভদ্রমহিলা মঞ্চের ওপর পড়ে গেলেন। দেখে মনে হচ্ছিল যেন মাথা ঘুরে পড়ে গেছেন। সবার মধ্যে কোলাহল শুরু হয়ে গেল। পুজো কমিটির অনেকে মিলে ভদ্রমহিলাকে তুলতে গেলেন। মাইকে বারবার বলা হচ্ছিল যে সবাই যেন একটু ধৈর্য ধরে দাঁড়ায়, কিন্তু সবার মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হলো। ভদ্রমহিলার চোখে মুখে জল দিয়েও ওনার জ্ঞান না ফেরায় ওনাকে কয়েকজন মিলে হাসপাতালে নিয়ে গেলেন, যেখানে প্রায় 2:30টার আগে থেকে সবাই লাইন দিতে শুরু করেছিলেন। সেখানে 3টের পরেই এসব ঘটনা হওয়ার পর যখন প্রায় 4:30 বাজে, তখন মণ্ডপ পুরো খালি। 4-5 জন পুজো কমিটির লোক ছাড়া আর কেউ ছিল না। যেখানে সবার পাড়ার মণ্ডপের দুর্গামা সারা মুখে সিঁদুর লাগিয়ে, মুখে মিষ্টি লাগিয়ে বিরাজমান ছিলেন, সেখানে এই দুর্গামার সারা শরীরে এতটুকু সিঁদুরের ছোঁয়া কেউ লাগাতে পারেনি। এসব কি হচ্ছে কেউ কিচ্ছু বুঝতে পারছিল না। এই নিয়ে 3 বছর এই মণ্ডপে মায়ের বরণ হয়নি, তাই সিঁদুর খেলাও হয়নি। এবার তো ঠাকুর মশাইও বলে দিলেন যে এসব ঠিক হচ্ছে না, এসব কোনো খারাপ সংকেত,
যা পরের কোনো বড় বিপদের অগ্রিম সংকেত। পুজো কমিটির সবার মন খুব খারাপ ছিল। অনেক কষ্ট করে, অনেক বেশি খরচ করে, বেশি পরিশ্রম করে এবারের পুজোর আয়োজন করেছিলেন তারা। ঠিক হলো পরের দিনই ঠাকুর বিসর্জন দিয়ে দেওয়া হবে। ঠাকুর মশাই থেকে আরও কমিটির অন্য মেম্বাররা যার যার নানা কাজের ছুতো দিয়ে সেই রাতে মণ্ডপের আর কোনো রকম দায়িত্ব নেয়নি। বাসুদেব বলে এক ভদ্রলোক ছিলেন। বলা হয় গত 2 বছর ধরে পাড়ার নানা লোকের নানা মতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পুজো বন্ধ করে দেওয়া হবে, কিন্তু ওনার একাগ্রতায় আবার পুজো চলতে থাকে। খুব সাদা সিধে সৎ ব্যক্তি ছিলেন এই বাসুবাবু। দুর্গা মায়ের পুজো ওনার কাছে শুধুই বাঙালিদের একটা উৎসব নয়, ভগবানের প্রতি ওনার অগাধ ভক্তি ছিল। সবাই এড়িয়ে গেলেও উনি কিন্তু নিজে থেকেই সবাইকে বলেছিলেন উনি রাতে মণ্ডপে পাহারা দেবেন। রাতে যথারীতি খাওয়া দাওয়া করে একটা পাতলা বিছানার চাদর নিয়ে উনি মণ্ডপে গেলেন। ওখানে পৌঁছে 3-4টে চেয়ার একসাথে জড়ো করে তার উপর পা তুলে কিছুক্ষণ বসে রইলেন। মনটা খুব খারাপ ছিল। সবার সামনে তো কিছু বলেননি, তবে এখানে একা একা মায়ের মূর্তির দিকে তাকিয়ে বললেন, কি অপরাধ করেছি মা, তোমায় এত ভক্তি করি, আমি তোমার সব কাজ এত নিষ্ঠাভাবে করার চেষ্টা করি, তাও মা তোমার দয়া হয় না? সেনদের পাড়ার পুজোতে ওরা কত টাকা পয়সা নিয়ে 9-6 করে, তুমি সেখানে সব ঠিকঠাক রেখেছ, আর আমাদের পুজোর বদনাম হতে দেখছ। এটাই বোধহয় কলিযুগ। সততার এখানে কোনো দাম নেই, ভক্তিরও এখানে কোনো দাম নেই, অসৎদেরই জয় হয় সর্বত্র। এসব শুনে সিনেমার মতো ঠাকুর নড়েও উঠলেন না, আর উপর থেকে কোনো ফুলও পড়ল না। দুঃখে কষ্টে বাসুবাবু বলে উঠলেন, ঠিক আছে মা, তুমি যখন চাও না এর পরের বার থেকে আর কখনো এখানে তোমার পুজো হবে না, তুমি ঠকবাজদের কাছেই থাকো। বাইরে বেশ জোরে হাওয়া বইছিল, মনে হচ্ছিল বৃষ্টি হবে। বাসুবাবুর এই হাওয়াটা বেশ ভালোই লাগছিল। কিছুক্ষণ নিজের ফোনটা একটু ঘাটাঘাটি করে পকেটে ফোনটা ঢুকিয়ে রাখলেন। চেয়ার থেকে নেমে একটু দূরে রাখা 2টো চাদর ভাঁজ করা ছিল। রোজ সন্ধ্যায় আরতি হওয়ার সময় ওই চাদর 2টো দিয়ে মায়ের মূর্তি আড়াল করা হতো। সেই 2টো চাদর নিয়ে আবার চেয়ারের ওখানে গিয়ে ওই চাদর 2টো বালিশের মতো দিয়ে নিজের বাড়ি থেকে নিয়ে আসা সেই চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন। বাইরে ঠান্ডা হাওয়ায় খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলেন তিনি। গভীর রাত, কোথাও কোনো আওয়াজ নেই। মণ্ডপের মধ্যে শুধু বাসুবাবুর অঘরে ঘুমানোর একটা জোরে নিঃশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পরেই মনে হলো বাইরের হাওয়া যেন থমকে গেল। বাসুবাবুর কিছু একটা শরীরে অস্বস্তি হচ্ছিল, তাই এপাশ ওপাশ করতে করতে একবার যে একটু চোখ খুললেন, দেখলেন ময়লা ময়লা রঙের শাড়ি পরা, ঘোমটা দেওয়া একজন মহিলা মঞ্চের সামনে মায়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। বাসুবাবু কিছু বলতে যাওয়ার আগেই দেখলেন ওই মহিলা আস্তে আস্তে মঞ্চে ওঠার জন্য এগোচ্ছেন। বাসুবাবু জানেন না কটা বাজে, তবে এটা জানেন তখন মাঝরাত। এত রাতে কোনো মহিলা একা মণ্ডপে এভাবে মায়ের উদ্দেশ্যে এসেছেন। ভাবলেন ওনার মতোই কোনো মায়ের ভক্ত হবেন। কিছু না বলে ঘাপটি মেরে পড়ে থেকে দেখতে থাকলেন মহিলা কি করেন। মহিলা মঞ্চের সিঁড়ি দিয়ে উপরে উঠে মায়ের গায়ে হাত ঠেকিয়ে প্রণাম করলেন। তারপরে মায়ের কপালে সিঁদুরের টিপ লাগিয়ে সযত্নে মায়ের দুগালেও সিঁদুর লাগিয়ে ভরিয়ে দিলেন। বাসুবাবু দূর থেকে দেখে অবাক হয়ে গেলেন যে যেখানে কেউ মায়ের গায়ে এক বিন্দুও সিঁদুর লাগাতে পারেননি, সেখানে এই মহিলা কোথাকার সিঁদুর এনেছেন যা মায়ের মুখে জলজল করছে। বাসুবাবু ভাবলেন মহিলা যাওয়ার আগে উনি এটা কোথাকার সিঁদুর তা জেনে নেবেন। তার মানে সবাই যা ভাবছে তা ভুল। যারা দুজন সিঁদুর লাগাতে গিয়েছিল তাদের সিঁদুরটা খারাপ ছিল। এসব ভাবতে ভাবতেই বাসুবাবু উঠে বসলেন, বললেন,
বলছি, শুনছেন? বাসুবাবুর আওয়াজ মহিলার কানে পৌঁছনো মাত্রই ওনার হাতটা থমকে গেল। বাসুবাবু আবার বললেন, এই যে শুনছেন, আপনাকে বলছি। মহিলা ঘোমটাটা আরও একটু ঝুলিয়ে সিঁড়ি দিয়ে নামতে থাকলেন। বাসুবাবু চেয়ার থেকে নেমে এগিয়ে যাবেন মনে করলেন। হঠাৎ মনে হলো বেকায়দায় শোয়াতে ডান পায়ের গোড়ালিতে একটা ব্যথা হচ্ছে। উনি আর ঠিক করে পা ফেলতে পারছিলেন না। কিন্তু সিঁদুরের কথাটা তো ওনাকে জানতেই হবে। তাই ওখানে চেয়ার ধরে দাঁড়িয়ে বললেন, আপনাকে অনেক ধন্যবাদ। এবার মহিলা বাসুবাবুর দিকে পিঠ করে থমকে দাঁড়ালেন। হ্যাঁ, আপনাকে বলছি, আপনি এসে যে কি উপকার করলেন তা আপনি নিজেই জানেন না। মহিলা কোনো উত্তর না দেওয়ায় বাসুবাবু আবার বলে উঠলেন, আর জানেন তো, দুপুরে মায়ের বরণে পাড়ার বউরা কি কোথাকার সব সিঁদুর নিয়ে এসেছিলেন। কে জানে, মায়ের গায়ে সিঁদুর লাগছিলই না। শুধু শুধু ওদের জন্য এখানের বাকি বৌমারা সিঁদুর খেলতে পারল না। ঘোমটা দেওয়া মহিলা বলে উঠলেন, এই মণ্ডপে আর কখনো কেউ সিঁদুর খেলতে পারবে না। কেন, এ আবার কি বলছেন আপনি? একটা দীর্ঘশ্বাস ফেলে, 3 বছর আগে কি হয়েছিল জানেন না? না তো, কি হয়েছিল? আমি এখানে নতুন ফ্ল্যাটে এসেছি, প্রায় 2.5 বছর হয়েছে। এরকমই দশমীর দিনে সবাই মায়ের বরণের জন্য মণ্ডপে এসেছিল। সেই লাইনে এক বিধবা বউও দাঁড়িয়েছিল। লাইনে দাঁড়ানোতে তাকে তো কেউ কিছু বলেনি, কিন্তু যেই সে মায়ের সামনে পৌঁছেছিল তখন মহিলারা তাকে মায়ের বরণ করতে বাধা দেয়। বাসুবাবু বললেন, কি জন্য বাধা দেয়? তারা বলে সে বিধবা, তাই সে এখানে আসতে পারে না। এখানে শুধু সধবারাই আসতে পারে। সেই বিধবা বলেছিল, মায়ের বরণে সধবা বিধবার কি আছে? তার স্বামী নেই, তাতে তার কি দোষ? মায়ের প্রতি ভক্তি তার স্বামীর সাথে তো শেষ হয়ে যায়নি। তাকে তখন অনেকে অনেক খারাপ কথা বলেছিল। কেউ বলেছিল যত অলক্ষণে কথা, কেউ বলেছিল ছি ছি, এসব অনাসৃষ্টি হলে মণ্ডপ অপবিত্র হয়ে যাবে। তবুও সে মায়ের সামনে থেকে সরেনি। সেদিন কেউ ওনার হয়ে একটা কথাও বলেনি। সে একাই সবার সাথে লড়ে গিয়েছিল। কেউ বলেছিল, দেখো বাবু, বিধবা বিধবার মতোই থাকো। আমি তো সেরকমই থাকি, কিন্তু জানতে পারি কি, মায়ের বরণে বিধবারা কেন মাকে বরণ করতে আসতে পারবে না? এটা কি কোনো স্কুল যে লাল পেড়ে শাড়ি না পরতে পারলে প্রবেশ নিষিদ্ধ? কেউ বলেছিল, শখ দেখ না, ব্যঙ্গের হাসি হেসে, সিঁদুর খেলার শখ হয়েছে। দেখুন, এখানে সবার থালায় যে নতুন সিঁদুর কেনা, তা কারোর নিজের স্বামীর ছোঁয়া সিঁদুর নয়। এ সিঁদুর মার জন্য, তাই এ সিঁদুর সবাই লাগাতে পারে। তোমাদের স্বামী আছে বলে তোমরাই মার ভক্ত, আর আমার মতো বিধবাদের ভক্তি মিথ্যা। ওই বিধবা ওখান থেকে না সরে সবার সাথে তর্ক করেছিল বলে মহিলারা জোর করে তার হাত থেকে বরণের থালা কেড়ে নিয়েছিল। তাকে জোর করে ধাক্কা দিয়ে মায়ের সামনে থেকে সরিয়ে দিয়েছিল। সেই বিধবা চোখের জল ফেলতে ফেলতে বলেছিল, আজ তোমরা সধবা, তাই এত অহংকার তোমাদের। আমাদের বিধবাদের মতো যে কোনো সময় তোমাদের এরকমই অবস্থা হতে পারে। তখন তোমাদেরও এই একই অবস্থা হতে পারে, তা ভেবেছ কখনো? কে সধবা থাকবে আর কে বিধবা থাকবে তা ভগবানই লিখে দেন। ভগবান যার কপালে সিঁদুর খেলা লিখে দেন সে সধবা থাকে, আর যার কপালে সিঁদুর খেলা লেখেন না সে... নিজের ভাগ্য মেনে নিতে শেখো ভাই। আমি বিশ্বাস করি না এসব। ভগবানের কাছে মানুষের একটাই পরিচয়, কে তার ভক্ত আর কে নয়। অনেক তর্ক, অনেক অনুরোধ করা সত্ত্বেও তাকে মায়ের বরণ করতে দেয়নি কেউ। একজন বলেছিল, হে ঠাকুর, কি কলিযুগ এসেছে, স্বামী না থেকেও এত সিঁদুরের শখ,
এদের জন্য সতীদাহ প্রথাটাই ঠিক ছিল। এই কথা শোনার পর ওই বিধবা চোখের জল মুছতে মুছতে এখান থেকে চলে যায়। সেদিন রাতেই তার লাশ অনেক দূরের এক রেল লাইনে পাওয়া যায়। আপনি এত কিছু জানলেন কি করে? আপনি কি সেদিন এখানে এসেছিলেন? আপনিও কি সেদিন সবার সাথে ওই বিধবাকে? না। আপনি কোথায় থাকেন? এত রাতে আপনি একা এখানে, মানে আপনার বাড়ির লোকেরা? মহিলা কোনো উত্তর না দিয়ে মণ্ডপের বেরিয়ে যাওয়ার পথে এগোতে থাকলেন। বাসুবাবু বুঝতে পারছিলেন আস্তে আস্তে ওনার পাটা ঠিক হচ্ছিল। পায়ের পাতা ফেলে স্বাভাবিক বোধ করছিলেন। উনি মহিলার মুখটা দেখবেন বলে একটু একটু এগোতে এগোতে বলতে থাকলেন, আচ্ছা শুনুন, আপনাকে তো আসল কথাটাই জিজ্ঞেস করা হলো না। আপনার সিঁদুরটা কোথাকার? ভদ্রমহিলা মণ্ডপের গেটের একদম কাছে পৌঁছে বাসুবাবুর দিকে না ফিরেই বললেন, ওটা সিঁদুর নয়। তাহলে ওটা কি? আমার শরীরের। কথা শেষ হতে না হতেই বাসুবাবুর পায়ে কি যেন ঠেকল। নিচের দিকে তাকাতেই দেখলেন একটা খালি সিঁদুরের সুন্দর কৌটো। মুহূর্তের মধ্যে যেই মাথা তুলে সামনে তাকালেন, দেখলেন আবার বাইরে খুব হাওয়া চলছে, আর মহিলার নোংরা রঙের শাড়িটা গেটের সামনে হাওয়ায় উড়ছে। দিদি ভাই, ঘুমিয়ে পড়লে নাকি? না ঠাম্মি, ভাবছি। কি ভাবছো? ওই মহিলার কথা। তার আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে। জীবিত থাকতে তাকে বিধবা বলে লোকেরা যা করতে দেয়নি তা মরে গিয়ে সে করতে পেরেছে। আর যারা অহংকার করে বলেছিল যে তাদের কপালে সিঁদুর খেলা আছে, তাদেরই বিধবা মহিলা বরণ করতে দেন না, সিঁদুর খেলতেও দেন না। ঠিক করেছেন। না দিদি ভাই, ওনার সাথে যা হয়েছিল সেটাও ঠিক ছিল না, আর উনিও যেটা করেছিলেন সেটাও ঠিক নয়। প্রতিশোধ নিয়ে কিছু হয় না, প্রতিশোধে কিছু ফিরে আসে না। আসলে আমাদের সমাজে এরকমই নিয়ম চলে আসছে। সমাজ বদলানো অত সহজ নয়। আমরা সুবিধাবাদী যুক্তি মেনে চলি, কিন্তু তার আসল যথাযথ যুক্তি আমরা মানতে চাই না। একটা মজার কথা শুনবে, যে হিজড়াদের হিজড়া কাদের বলে জানো তো? হ্যাঁ জানি। সদ্যজাত সন্তানদের জন্য বলে হিজড়ারা খুব শুভ, তাদের স্পর্শ সন্তানদের জন্য শুভ। অথচ কখনো কোনো হিজড়াকে মায়ের বরণ করতে দেখেছ? যাদের আশীর্বাদে আমরা মনে করি আমাদের সন্তানের কল্যাণ হবে, তাদেরও মায়ের বরণে অনুমতি নেই। অনুমতি শুধু সুখীদের জন্য, যারা স্বামী সন্তানদের নিয়ে থাকতে পারে, তাদের ভক্তি, তাদের স্পর্শ পবিত্র। আর বিধবা, হিজড়া সবাই যে দুঃখী, তাই তারা অপবিত্র। দিদি ভাই, ঘুমিয়ে পড়লে নাকি? ও দিদি ভাই, ঘুমিয়েই যখন পড়েছ, তখন আজ রাতটা এখানে ঠাম্মির সাথে শুয়ে পড়ো। পরের দিন সকালে, মা তাড়াতাড়ি স্নান করে পুজো করে নেবেন, বেরোতে হবে। তুমি ভেবো না বৌমা, তুমি বরণ করে ফিরে দেখবে আমরা সবাই রেডি হয়ে আছি, একটুও দেরি হবে না। না মা, আমি বিকেলে বেরোনোর কথা বলিনি। আমি আর আপনি দুজনেই মায়ের বরণ করতে যাব। আপনার ছেলেকে পান সুপারি 2 বাক্স মিষ্টি আনতে বলেছি। কি বলছো বৌমা? আমি ওখানে গিয়ে কি করব? আমি কি সধবা নাকি? কাল রাতে আমিও দরজার পাশে দাঁড়িয়ে আপনার গল্পটা শুনেছি মা। আপনি তো নাতনির মাথা কোলে শুয়ে এক মনে গল্প বলছিলেন, তাই খেয়াল করেননি। ও মা, তাই নাকি? হ্যাঁ মা, আপনার গল্প শোনার লোভ আজও আমার যায়নি। তা ভেতরে এলে না কেন? আপনার এত সুন্দর বলার গতিকে আমি থামাতে চাইনি। যাক, গিজারটা চালিয়ে দিচ্ছি, স্নানটা করে নিন। বৌমা, এত বছর কেটে গেল, তোমার শ্বশুরমশাই গত হয়েছেন, আমি তো আগে কখনো যাইনি। সেসব থাক না মা, অনেক ভুল ধারণা আমারও কাল রাতে ভেঙে গেছে। সবাই যা করে তাই করি, সেটাকে ঠিক ভাবি।
এবার যখন সত্যিই ঠিকটা বুঝেছি, আমায় শুরু করতে দিন না মা। আর আপনি পাশে না থাকলে আমি শুরু করব কি করে বলুন তো? যাবেন তো মা আমার সাথে? আজ দুর্গা মায়ের সামনে শাশুড়ি বৌমা একসাথে সিঁদুর খেলবো। গল্পটি কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।